পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়েছে বলে জানালো শ্রম মন্ত্রণালয়ের সচিব। এর ফলে এখন থেকে মাতৃত্বকালীন ছুটি 120 দিন ও দৈনিক হাজিরা বিলের সাথে আরও 225 টাকা করে পাবেন শ্রমিকরা। মঙ্গলবার সচিবালয়ে শ্রমিক ও মালিকের যৌথ বিবৃতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সচিব আরও জানান, কারখানায় স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিয়ে রাখা হয়েছে। এ সময় সবাইকে কাজে ফেরার আহ্বান জানানো হয়। আশ্বাস দেওয়া হয়, ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে এবং ক্ষতিপূরণ দেয়া হবে। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার 0.50 পয়েন্ট বাড়িয়ে 9.5% করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার থেকে নতুন সুদহার প্রযোজ্য হবে। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে নীতি সুদহার বাড়ানোর ইঙ্গিত দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর দায়িত্বে আসার পর দ্বিতীয়বারের মতো নীতি সুদহার বাড়ানো হলো। এর আগে 8.5 থেকে বাড়িয়ে 9% করা হয় নীতি সুদহার। গত বছরের মার্চ থেকে দেশের মূল্যস্ফীতি 9% বেশি থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে নীতি সুদহার বাড়ানো হয়। আয়কর নথিতে 1,500 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার 5 মালিক। তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান, আর ঋণ বেশি সায়েম সোবহান আনভীরের। তাদের কারোরই ব্যক্তিগত গাড়ি নেই। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা আবাসন, ভোগ্যপণ্য, জ্বালানি সহ নানা খাতে বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি, যেখানে কাজ করছেন হাজারো কর্মী। তবে নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তির অভিযোগ বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমদ আকবর সোবহানের বিরুদ্ধে। আগুন সন্ত্রাসীদের বিচারে আওতায় হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরা মালিকদের সম্পদের তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সিআইসি। আহমেদ আকবর সোবহান ও তার 4 ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছেন গোয়েন্দারা। গোয়েন্দারা জানান, বাবা ও 4 ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোবহান, সম্পদের পরিমাণ 750 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সাফওয়ান সোবহান, তৃতীয় বাবা আকবর সোবহান, সম্পদে চতুর্থ আনবীর সোবহান ও পঞ্চম সাফিয়াত সোবহান। 5 জনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোবহান আনভীর, ঋণ 382 কোটি টাকা। সাদাত সোবহানের ঋণ নেই, বাকি 3 জনের ঋণ প্রায় 150 কোটি টাকা। সংসার চালাতে বছরে তাদের ব্যয় 23 কোটি টাকা। খরচে এগিয়ে সাফিয়াত ও সাফওয়ান, দুজনের ব্যয় 15 কোটি টাকার বেশি। সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায়ই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, তবে এগুলোর সবই কোম্পানির নামে। যে রিমিউনারেশন কোম্পানির থেকে পায়, ধরেন সে মাসে 50 লক্ষ টাকা করে, বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি যেমন 50 লক্ষ টাকা করে সে নিচ্ছে রিমিউনারেশন, কিন্তু ফাইলে দেখা গেল তার 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ টাকা রিমিউনারেশন সে দেখাচ্ছে। বিগ ফিশ তাদের ইনকাম ট্যাক্স ফাইলে কোনো কিছু করার সাহস, সুযোগ, কোনো কিছুই স্কোপও ছিল না অফিসারদের। আয়কর নথিতে সাদাত ছাড়া সবাই বিপুল পরিমাণে জমি দেখিয়েছেন। এসব জমির দাম ধরা হয়েছে 350 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবার পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। 1 নভেম্বর থেকে পলিথিনের কারখানায় অভিযানও শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি একথা জানান। মাছ, মাংস বা সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আরও একবার মাঠে নামছে সরকার। এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এরপর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষেধ। নভেম্বর থেকে শুরু হবে পলিথিন কারখানায় অভিযান। মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। উপদেষ্টা আরও জানান, নদীপথে উজানের দেশ থেকে বিপুল পলিথিন আসছে, জমছে বঙ্গোপসাগরে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে সমাধানের উপায় খোঁজা হবে। বে অফ বেঙ্গলে এবং নদীগুলোতে অনেক প্লাস্টিক আসে, কিন্তু উজানের দেশগুলোতে আমরা ওগুলো গ্রহণ করি। তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়ান, লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত। গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন 1,25,00,000-এরও বেশি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে, যার বেশিরভাগই অতি ক্ষুদ্র কণা আকারে প্রাণীদেহে মিশে যায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার কারসাজি নিয়ে আবারও আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই অভিযোগে শেয়ার বাজারে আলোচিত ব্যক্তি আবুল খায়ের হিরু সহ মোট 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়। 2020 সালে ব্রোকারেজ হাউস হিসেবে যাত্রা শুরু করে মোনার্ক হোল্ডিংস, যার চেয়ারম্যান ক্রিকেটার সাকিব আল হাসান। 2022 সালে শেয়ারবাজার কারসাজি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুসন্ধানে সাকিবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির সাথে জড়িত ছিলেন সাকিব এবং তার পার্টনার আবুল খায়ের। শুধু প্যারামাউন্ট নয়, বিভিন্ন কোম্পানির শেয়ারের সাথে অযৌক্তিক দাম বাড়ানোর সাথেও তার কোম্পানি জড়িত। বিএসইসির তথ্য অনুযায়ী গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 মাস জুড়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে। 1 মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে 34.5 টাকা বা 84%। কোম্পানিটির শেয়ারের এই মূল্যবৃদ্ধির পেছনে ছিল বড় ধরনের কারসাজি। বিএসইসি জানিয়েছে, শুধু প্যারামাউন্ট নয়, আবুল খায়ের ও তার সহযোগীদের মধ্যে শেয়ার বেচেকেনা করে ফরচুন সুজের শেয়ারের দামকে প্রভাবিত করেন। এতে 20 দিনে ফরচুনের শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়। ওই সময় ফরচুনের শেয়ারের শীর্ষ ক্রেতাদের মধ্যে সাকিবের নাম ছিল। তিনি তার বিও অ্যাকাউন্টের মাধ্যমে 35,30,000 শেয়ার কিনেছিলেন এবং একই সময়ে 3,83,000 শেয়ার বিক্রি করেছিলেন। একইভাবে আবুল খায়ের এবং তার সহযোগীরা 2021 সালে ওয়ান ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের দাম নিয়ে কারসাজির সাথে জড়িত ছিল বলে অভিযোগ আছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে জনাব মোহাম্মদ আবুল খায়েরকে 25 লক্ষ টাকা, জনাব সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। এবার শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসান সহ 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো। সাকিব আল হাসানের মতো ক্রিকেট তারকাকেও ছাড় না দিয়ে শেয়ার বাজারকে কারসাজি মুক্ত করার শক্ত বার্তা দিল বিএসইসি। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 120 টাকা, দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হচ্ছে 168 টাকা 27 পয়সা, ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 140 টাকা 2 পয়সা, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সা। দাম বেড়েছে সৌদি রিয়ালের বিনিময় হচ্ছে 32 টাকা 14 পয়সা, দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সা, দর বেড়েছে কুইতি দিনারের বিনিময় হচ্ছে 395 টাকা 45 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 28 টাকা 92 পয়সা।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।